ভার্সিটির অনেকে জানে বাজি বেশিরভাগ নিলয় ধরে, আর সেটার ফয়দা লুটলো নাভান রোজ আর উষার সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। কিন্তু অধীর সৃজন অবাকের চরম পর্যায়ে, কিন্তু ঝিনুক যেন নির্লিপ্ত। রোজ ফিসফিস করে বলল, মানে হেরা আবার ভুল বুঝেছে। এই চুইংগাম হিরো দেখি বাজিখোর, আবার কি সুন্দর চকলেট হিরোর উপর দোষ চাপিয়ে দিল। নাভান কিছু বলল না, সে শুধু সেই দিকে তাকালো যেদিক দিয়ে হেরা চলে গেছে। তার চোখে এবার অদ্ভুত এক জেদ। কেন তাকে অস্বীকার করলো হেরা? নিলয় রেগে বলল। হেরা তোকে কখনো মানবে না। নাভান ধীরে বলল। মানবে না, এক সেকেন্ড থামলো, তারপর ঠোঁটে হালকা হাসি ফুটলো। কিন্তু সত্যিটা যখন জানবে তার চোখ অন্ধকার হয়ে উঠল। তখন সে নিজেই ফিরে আসবে। নিলয় দাঁতে দাঁত চেপে বলল। আমি সেটা হতে দেব না। নাভান এবার খুব ধীরে তার কানের কাছে ঝুঁকে বলল। তুই চেষ্টা কর, তার কণ্ঠ ফিস ফিস। কারণ খেলাটা এখনো শুরুই হয়নি। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ বুঝতে পারল এই গল্পে শুধু ভালোবাসা না, এখানে আরো গভীর রহস্য আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নাভান আসলে কি লুকোচ্ছে? হেরা দ্রুত হাঁটছিল, চোখের পানি সে জোর করে আটকিয়ে রেখেছে। মাথার ভিতর বারবার বাজছে সেই কথাটা। আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব। তার বুকটা মোচড় দিয়ে উঠল। নিকৃষ্ট মানুষ। নিজের সাথে নিজেই বলল সে। ঠিক তখনই পিছন থেকে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। হেরা চমকে ঘুরে দাঁড়ালো। নাভান, তার চোখ দুটো অদ্ভুত অন্ধকার। হাত ছাড়ুন। হেরা দাঁতে দাঁত চেপে বলল। নাভান ছাড়লো না, বরং আরো কাছে টেনে নিল। সবটা শোনো না, গিয়ে কোথায় যাচ্ছ? আর আমার ফোন ধরনি কেন, মিসেল গার্ল? আপনার কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তাই ছাড়ুন, হাতটা ছাড়ুন। হেরা হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি আপনাকে ঘৃণা করি, আগেও করতাম আর এখন খুব বেশি করি। কথাটা শুনে নাভানের চোখে এক মুহূর্তের জন্য আগুন ঝলসে উঠল। সে হঠাৎ হেরাকে দেয়ালের সাথে আটকে দিল, দুই হাত দেয়ালে রেখে তাকে ঘিরে ফেলল। ঘৃণা করো? তার কণ্ঠ নিচু। তাহলে আমার নাম শুনলে তোমার বুক এভাবে কাঁপে কেন? হেরা মুহূর্তেই থেমে গেল। তার বুক সত্যি দ্রুত ওঠানামা করছে, কিন্তু সে মুখ শক্ত করল। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবেন? নাভান ঠোঁট বাঁকালো। আমি গুরুত্বপূর্ণ না, এটাই ভাবো নাকি? সে ধীরে বলল। কিন্তু তোমার কাছে আমি কি, সেটা তুমি খুব ভালো করেই জানবে। দরকার হয় আমি গভীরভাবে জানাবো। হেরা চোখ সরিয়ে নিল। ঠিক তখনই দূর থেকে নিলয়ের কণ্ঠ ভেসে এলো। হেরা, নিলয় দ্রুত হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো। সে দৃশ্যটা দেখে তার চোখ লাল হয়ে উঠল। নাভান আর হেরা এত কাছাকাছি দাঁড়িয়ে। নিলয় দাঁতে দাঁত চেপে বলল। ওর কাছ থেকে দূরে সন্নাবান। নাভান ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার ঠোঁটে হালকা হাসি। আমার বউকে বলছিস আমার থেকে দূরে সরাতে? কি সাহসটা নিলয়, তোর কলিজা ভরে সাহস। তারিফ করতে হবে তোর। নিলয় এগিয়ে এলো। ও তোকে মানে না, আর না বিয়ে, কারণ ও তোকে ঘৃণা করে। নাভান এবার সরাসরি হেরার দিকে তাকালো। সত্যি? তার কণ্ঠে চ্যালেঞ্জ। হেরা কিছু বলল না। নিলয় রাগে ফেটে পড়ল। সে হেরার হাত ধরে নিজের দিকে টানলো। চলো। ঠিক তখনই নাভানের হাত শক্ত হয়ে গেল। সে হেরার অন্য হাতটা ধরে ফেলল। এবার এখন হেরা মাঝখানে, এক পাশে নিলয়, অন্য পাশে নাভান। চারপাশের বাতাস যেন থেমে গেছে। নিলয় গর্জে উঠল। হাত চাল। নাভান ঠান্ডা স্বরে বলল। তুই ছাড়। ও আমার। নিলয় চিৎকার করে উঠল। নাভানের চোখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে ধীরে বলল। শব্দটা আবার বল। ও আমার। নিলয় আবার বলল। পরের মুহূর্তেই নাভান হেরাকে নিজের দিকে টেনে নিল। হঠাৎ হেরা সরাসরি নাভানের বুকে গিয়ে পড়ল। নাভানের হাত শক্ত হয়ে গেল তার কোমরে। তার কণ্ঠ গভীর হয়ে উঠল। ভুল বলেছিস। নিলয় রাগে কাঁপছে। নাভান ধীরে ধীরে বলল। হেরা তোর ছিল না, আর না হবে। এক সেকেন্ড থামলো, তারপর খুব নিচু স্বরে বলল। কিন্তু যদি কারো হয়, সে আমি। না হতে চাইলে সোজা কবরে। দ্বিতীয় কোনো অপশন তোর লাইফে নেই। হেরার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি সরে যেতে চাইল। নাভানের কথার মুহূর্তে সে পড়তে চায় না। ছাড়ুন আমায়। নাভান এবার সত্যি হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখ হেরার উপরই স্থির। নিলয়ের দিকে তাকিয়ে বলল নাভান। আমার জিনিসের দিকে কারোর চোখ তো দূরের কথা, কারোর ছায়াও যেন না লাগে। আমি এতটাই সেফ। সো ফাঁকে যা। রাগে ফুসফুস করে নিলয় চলে যায়। নাভান এবার হেরাকে উদ্দেশ্য করে বলে। আজ ফার্স্ট অ্যান্ড আজই লাস্ট। নীলর আশেপাশে যাতে তোমায় না দেখে, মাইন্ডেড। থেমে আবার বলে নাভান। আমার জিনিসের দিকে কারো চোখের তো দূরের কথা,
কারো ছায়া লাগাটা আমার পছন্দের বাইরে। সো সাবধান। অধীর, সৃজন, রোজ, রুষা সবাই তাদের পিছু পিছু এসে দেখে এই কাহিনী। অধীর তো শক্টের উপর শক্ট। তার গম্ভীর হিরো ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে তো সে রীতিমতো টাস্কি। সে তো বিরাট প্রেম প্রেম জেলাসি গন্ধ পাচ্ছে। নাভান হেরা নিলয় চলে যাওয়ার পর সে ভাবুক ভঙ্গিতে বলে উঠে সৃজনের কাঁধে হাত রেখে, দোস্ত, আমি জীবনে অনেক কিছু দেখছি, যুদ্ধ দেখছি, ব্রেকআপ দেখছি, কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ার ট্রানজিট দেখছি, কিন্তু আজ যা দেখলাম এটা ইতিহাস। সৃজন ব্রুকুচকে তাকালো। কিসের ইতিহাস? অধীর দীর্ঘশ্বাস ফেলল। অধীর ভাবুকভাবে বলল, আমি গম্ভীর বরফের মতো ঠান্ডা হিরো ভাই কি বলে গেল, আর সেই দিন এটা কি কম ছিল? আবার আজকে বলল আমার জিনিসের দিকে কারো চোখ তো দূরের কথা, কারো ছায়াও যেন না লাগে। আমি এতটাই সেফ, সো ফাঁকে যা। নাটকীয় ভঙ্গিতে বলল অধীর। মানে ভাই, এটা প্রেম না হলে আর কি হতে পারে বল? গভীর প্রেম, ইহা এটা তো পজিটিভ লাভের আন্তর্জাতিক সম্মেলন মনে হচ্ছে আমার কাছে। রোজ হেসে ফেলল। রুষা 2 হাত দিয়ে মুখ চাপা দিল হাসি আটকানোর জন্য। অধীর আবার বলতে লাগলো, আমি শপথ করে বলতেছি, নাভান ভাই যদি আর 2 দিন এইভাবে বলে, আমি তাহলে ভার্সিটির গেটের সামনে একটা ব্যানার লাগিয়ে দিব, সতর্কীকরণ, এই এলাকায় এক বিপজ্জনক প্রেমিক ঘুরে বেড়াচ্ছে, নাম শেহতাজ খান নাভান, লক্ষণ হীরার আশেপাশে কেউ ঘুষবেন না। আচ্ছা দোস্ত, ভাই আর প্রেম পড়েছে, কিন্তু একা একা হাসলো না কেন? ভাবনার বিষয়। চিন্তিত হয়ে বলল অধীর। যদি থাকে নসিবে, ভাই আমার প্রেমে পড়িয়া একা একা হাসিবে। তোর এই ডায়লগ ভুয়ারে অধীর। সৃজন বলল অধীরকে। না না, অধীরের বাণী ভুল হতে পারে না। রুষা ফুচকা খেতে খেতে এই নিয়ে 4 প্লেট শেষ করছে। তার খুব চিন্তা হলে খেতে ইচ্ছে করে, তাই ইচ্ছে মতো ঝাল দিয়ে খাচ্ছে সে। আর রোজ আইসক্রিমের বক্স নিয়ে খাচ্ছে। সে এত ঝাল খেতে পারে না, তাই আইসক্রিম খাচ্ছে। মল চত্বরে সেখানটায় এখন আপাতত কেউ নেই, রোজ আর সৃজন ব্যতীত। রুষা ও অধীর বড় একটা গাছের আড়ালে বসে আছে। বোঝাই যাচ্ছে না তারা যে এখানে আছে আপাতত। সবাই ক্লাসে যার যার ডিপার্টমেন্টে। রুষা হঠাৎ খেতে খেতে বোম্বাই মরিচে কামড় বসিয়ে দেয়। আহ আহ, ঝাল ঝাল, ওই লাইভ টেলিকাস্ট, আমার ঝাল লেগেছে। অধীর রুষার অবস্থা দেখে নাজেহাল। যতই ফাজলামো করুক না কেন, নিজের ভালোবাসার মানুষের উপর সে বেশি সেন্সিটিভ। অধীর রুষার ব্যাগ খুলে দেখে পানি নেই। রাগে বোতলটাতে একটা লাত্তি মারে তারা। একটু ভিতরে পানির কলের কাছে যেতেও 2-3 মিনিট লাগবে। এদিকে রুষার চোখ মুখ লাল হয়ে গেছে। অধীর রুষার লাল ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। তার কেমন হাত পা কাঁপছে। এদিকে রুষা না পেরে অধীরের কাছে যায়। অধীরের পায়ের উপর পা দিয়ে শার্টের কলার চেপে অধীরের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যাস, 1 মুহূর্ত 2 মুহূর্ত অধীরের ধ্যান নষ্ট হয়। কি করেছে তার লাল গোলাপি এটা? যে কাজ সে ভয়ে করতে হাত পা কাঁপছিল আর তার ভালোবাসার লাল গোলাপি তা করে দিল। এবার রুষার ঝাল কমতেই সে সরে যেতে চায়, কিন্তু অধীর আরো শক্ত করে চেপে ধরে ঠিক 5 মিনিট পর ছাড়া পায় রুষা। 1 মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় রুষা। অধীর ধপ করে পড়ে বসার স্থানটিতে। কোনো স্বর্গে হারিয়ে গিয়েছিল অধীরের, তার মনে হচ্ছে। সৃজন একটানা 2 মিনিট ধরে রোজের ঠোঁটে কামড় দিয়েই যাচ্ছে। মূলত তার দোষ হলো আইসক্রিম খাওয়ার সময় রোজের ঠোঁটে লেগেছে কেন। আগে থেকে মানা করেছে রোজকে আইসক্রিম খেলে যাতে একটুও না লাগে, কিন্তু রোজ হেরার চিন্তায় চিন্তায় আইসক্রিম খেয়ে মেখে ফেলেছে। গুছানো ছেলেটা মুহূর্তেই প্রেয়সীর নেশায় মত্ত হয়ে যায়। রোজ না পেরে সৃজনের ঠোঁটে জোরে কামড় দেয়। এবার সৃজন ছাড়ে রোজকে। রাক্ষস খোক্ষস, আর জীবনে আপনার সামনে আইসক্রিম খাবো না। রোজ হনহনিয়ে চলে যায়, ঠোঁট চেপে ধরে। সৃজন ঠোঁটের কোণে রক্তটুকু মুছে মুচকে হাসি দিয়ে সামনে ফিরতেই দেখে অধীর আসছে। নিজের ফর্মে ফিরে সৃজন বলে ওঠে, কিরে, কই ছিলি? স্বর্গে। মানে? না মানে কিছু না। আচ্ছা নাভান এই রেকর্ড কই পেল? এমন তো কথা হয়নি। আর নাভানের কথাই আমার কেন জানি মনে হচ্ছে এইগুলো তার প্রি প্ল্যান। তা না হলে এই রেকর্ড কই থেকে আসলো? আই হ্যাভ আ গভীর রহস্যজনক প্রশ্ন। এ কখন কি করে এক উপরে আল্লাহ ছাড়া কারোর জানার ক্ষমতা নেই। বলতে বলতে দেখে বাইক নিয়ে ঝিনুক ও নাভান হাজির। মূলত তারা আজ একটা দরকারে যাবে, ক্লাস করবে না। অধীর আর সৃজনের সামনে 2 বাইকার গাড়ি ব্রেক করে। ওই হারামিরা কই ছিলি? কতক্ষণ যাবৎ খুঁজতেছি,
চল ফার্স্ট অ্যান্ড যেতে হবে। কই যাব? অধীর বলল। বিয়ে খেতে। কার বিয়ে? কেন? তোর লাল গোলাপের। এই তুষারপাতের বউ, আমার লাল গোলাপিকে নিয়ে একটা কথাও নয়। কি ব্যাপার, তোদের ঠোঁটের এই অবস্থা কেন? কি রে অধীর, তোর ঠোঁট এমন লাল কেন? আর সৃজন, তোর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে কেন? অধীর আর সৃজন এতক্ষণ দুজন দুজনকে দেখে। অধীর তো এমনি সুন্দর গোলাপি ঠোঁট থেকে মনে হচ্ছে রক্ত পড়বে, এমন লাল হয়ে গেছে ঝালে। মামা, মানে গিয়ে পিঁপড়া কামড়ে দিয়েছে, তাই এমন ফুলে লাল হয়ে গেছে। আর সৃজনকে কি হাতিতে কামড়ে দিয়েছে না কি? হ্যাঁ, না মানে পিঁপড়াটা মনে হচ্ছে রুষা আর হাতিটা মনে হচ্ছে রোজ, তাই না রে হারামির দল? হ্যাঁ মানে না না না, কি 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 যা তা বলছিস। হয়েছে, আর বলতে হবে না। চল, লেট হলে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে ঘোরাবে পরে। অধীর এক লাফে নাভানের বাইকের পিছনে উঠে বসে, আর সৃজন ঝিনুকের। এই ছেড়ি না বেরি তুই, কিন্তু পাগলা ঘোড়ার মতন বাইক চালাবি না বলে দিলাম। তোর তুষারপাতের ঝাড়ি শুনতে পারবো না পরে। কানের নিচে না খেতে চাইলে চুপচাপ বসে থাক, তা না হলে নরক ঘুরিয়ে দেখাবো। বইন, তোর নরক দেখা মানে সোজা কবর। বইন, আমি জীবনে একটা কিস করেছি মাত্র। প্লিজ, তোর নরক দেখতে চাই না, বাসর করা বাকি আমার। এত চিন্তা না করে চুপচাপ বসে থাক। চারিদিকে বাইকের ধোঁয়া তুলে চলে যায় তারা কোনো এক জরুরি কাজে। ফোনের কর্কশ আওয়াজটা যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। টেবিলের উপর ছড়ানো খাতা, নোট, কলম, সবকিছুর মাঝখান থেকে একসাথে দুইটা ফোন বেজে উঠতেই চমকে উঠল রোজ আর রুষা। দুজন একে অপরের দিকে তাকালো, চোখে একই প্রশ্ন, একই ভয়, একই লজ্জা। সামনে পরীক্ষা, অথচ পড়া এখনো কমপ্লিট না, তারপর আজকে সেই ঘটনা। কেউ কাউকে কিছু বলেনি, কিন্তু দুজনের চোখে সব লেখা যেন। আজ যা হয়েছে সেটা ভুলার মতো না দুজনের। হ্যাঁ, তখন বারান্দায় একা বসে, মনটা ভারী। পড়া শেষ করেও তার ভিতরের অস্থিরতা থামছে না। নিচে রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই দেখছে না, সবকিছু যেন ঝাপসা। অন্যদিকে রোজ আর রুষা দুইজনই দুই শোকে শোকাহত। এক একজনের জীবনে এক একটা ঝড় এসে গেছে আজ। তার উপর বান্ধবী কম, বোন বেশি, হেরার জীবনের নতুন নতুন সম্পর্ক আর মোড় যেন এক একটা ধাক্কা তাদের জীবনে। দুই পাগল উপন্যাস প্রেমী। গল্প উপন্যাসে এমন মুহূর্ত পড়লে বুক কাঁপতো, ভালো লাগতো, নিজেকে নায়িকার জায়গায় বসিয়ে কল্পনা করলে মনে হতো আহা, কি রোমান্টিক কাহিনী। কিন্তু আজ বাস্তবে ব্লেসিং তো দূরের কথা, পুরো মির্কি রোগী হয়ে গেছে তারা। রুষা মনে মনে বলল, ধুর, এতদিন যা যা পড়লাম সব মিথ্যে। বাস্তবে এমন হলে মানুষ রোমান্টিক না, সোজা লজ্জায় মরে যায়। ফোনটা এখনো বেজেই যাচ্ছে। দুজনেই বুঝে গেছে এই ফোন সাধারণ কারণ না। একই সাথে ফোন হাতে নিয়ে দুইজন দুই দিকে সরে গেল। রুষার হাত কাঁপছে, বুকের ভিতর ধুকপুকানি এমন, মনে হচ্ছে ফোনের ওপাশ থেকেও শোনা যাবে। অবশেষে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শান্ত ভারী কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম। কি করছো লাল গোলাপি? এই লাল গোলাপি ডাকটা শুনেই রুষার কান পর্যন্ত লাল হয়ে গেল। এ এ- এই তো কিছু নোট করছিলাম। আপনি? আমি এই তো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম। ও আচ্ছা। একটু নীরবতা, তারপর হঠাৎ আজ এটা কি ছিল? রুষার বুক ধক করে উঠল। কই কি ছিল? কেন তুমি জানো না তুমি কি করছো আজ? এবার রুষার মনে হলো পৃথিবী ফেটে গেলে এক্ষুনি ঢুকে পড়তো। মনে মনে গালি দিতে লাগলো। শালা লুচ্চা বেটা, যা করছি করছি, এভাবে ঢোল পিটাইতে হবে নাকি? আমার বুঝি লজ্জা লাগে না? আস্তে করে ফিসফিস করছিল, কিন্তু সে জানতো না ও পাশের মানুষটা সব শুনছে। অধীর মুচকি হেসে ফেলল। মেয়েটার এই লাজুক রাগী স্বভাবটা তার ভীষণ ভালো লাগে। সে আবার বলল, যাক ভালো হয়েছে, ওই ফুচকাওয়ালা মামাকে ধন্যবাদ দিতে হবে। সবই তো তার ফুচকা মামার ফুচকার কেরামতি, তা না হলে এমন টেস্টি হানি খেতে পেতাম আমি আজ। কেউ কি খাওয়াতো আমায়? রুষার চোখ কপালে, এই ছেলে কি বলছে। অধীর থামলো না। ভাবছি এখন থেকে মামাকে মাসে বেতন দিব, প্রতিদিন এমন ফুচকা বানাবে, কি বলো? চলবে তো লাল গোলাপি? রুষার মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জা, রাগ, অস্বস্তি সব একসাথে।
সে দাঁত চেপে বলল, অসভ্য, লাইভ টেলিকাস্ট কি যাতা বলছেন? আমি জীবনে আর ফুচকা খাবো না। অধীর অবাক হবার ভাব ধরে হেসে ফেলল, বলল, এই না কেন? তোমার 1 টাকাও লাগবে না, আমি খাবো। দাও, খেতে হবে তোমায় লাল গোলাপি। একটু থেমে আবার, আর শোনো, অডিও বুক আর উপন্যাস পড়ে বেশি উন্নতি হয়েছে তোমার। ঝাল খাবে আর আমাকেও খাওয়াবে, আর এখন থেকে প্রতিদিন এই টেস্ট নিতে হবে আমার। আর না বললে তো চলবে না লাল গোলাপি। এবার রুষা আর পারল না, লজ্জায় অপমানের রাগে সব মিলিয়ে ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হায় আল্লাহ, আজ যা করলাম এই ছেলের সামনে এমন করা মোটেও উচিত হয়নি। তারপর নিজেই নিজের মাথায় চাপড় দিল। এমনি এই ছেলের মুখে ব্রেক নাই, এখন তো আমাকে নিয়ে সারা জীবন মজা করবে। রাতটা আজ যেন অন্য সব রাতের চেয়ে আলাদা। চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া ঠান্ডা বাতাস, আর সেই বাতাসে পর্দার মৃদু দুলুনি সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করেছে, যেন পৃথিবী থেমে গেছে। শুধু দুটো হৃদয়ের শব্দ শোনা যাচ্ছে, একটার নাম রোজ, আরেকটা সৃজন। ফোনটা কানে চেপে ধরে বসে আছে রোজ, ও পাশে সৃজন একের পর এক কথা বলেই যাচ্ছে, কিন্তু রোজ চুপ, একটা হুম বা হ্যাঁ কিছুই বলছে না। আজকের ঘটনার জন্য লজ্জায় মুখ দিয়ে কথাই বের করতে পারছে না, কিন্তু এই নীরবতা সৃজনের বুকের ভিতর কেমন করে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। জান, কিছু বলো না প্লিজ। তুমি এমন চুপ করে থাকলে আমার খুব ভয় লাগে। তার কণ্ঠে আজ আর সেই দুষ্টুমি নেই, নেই কোনো হাসি, শুধু ভয় আর অপরাধবোধ। আম সরি জান, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। ওই মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি। তোমাকে এতটা কাছে পেয়ে আমি হেরে গিয়েছিলাম নিজের কাছেই। কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। আমি আর কখনো এমন করব না। তোমার অনুমতি ছাড়া তোমাকে ছোঁয়ার কথা ভাববও না, কসম। বিয়ের আগে আমি তোমার দিকে ভালো করে তাকাবও না যদি তুমি না চাও। কিন্তু প্লিজ, তুমি চুপ করে থেকো না। রোজ চোখ বন্ধ করে ফেলে। সৃজনের প্রতিটা শব্দ তার হৃদয়ে গিয়ে লাগছে। এই মানুষটা এতটা নিচু হয়ে ক্ষমা চাইছে শুধু তার জন্য। তার বুকটা হু হু করে উঠে। ও পাশে সৃজন আবার বলতে থাকে, জান, তুমি যদি চাও তোমার পায়ে পড়ে থাকবো। তুমি যা শাস্তি দাও মেনে নেব, কিন্তু তোমার এই চুপ থাকাটা আমি সহ্য করতে পারছি না। একটু থেমে ভাঙা গলায় বলল, তোমার একটা শব্দ, একটা আমার পুরো পৃথিবীটা ঠিক করে দেয় জান। রোজের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না, হঠাৎ করেই ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার শব্দটা যেন সৃজনের বুক চিরে ঢুকে যায়। জান, প্লিজ কেঁদো না, প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কাঁদলে মনে হয় আমি নিজেই ভেঙে পড়েছি। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আমি বলছি না, আমি আর তোমার দিকে তাকাবো না, তোমার কাছ থেকে দূরে থাকবো। তুমি শুধু কেঁদো না প্লিজ। রোজ চেষ্টা করে নিজেকে সামলাতে, কিন্তু কান্না থামছে না। সৃজন হঠাৎ কাপা গলায় বলে ওঠে, তুমি যদি এখন কান্না না থামাও, আমি সত্যি বলছি, আমি নিজের ক্ষতি করে ফেলবো। আমি পারছি না তোমাকে এমন কাঁদতে শুনতে। এই কথাটা শুনেই রোজ যেন হুঁশে ফিরে আসে। না প্লিজ, এমন কথা বলবেন না। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু এবার সে কথা বলছে। ধীরে ধীরে নিজেকে সামলে নেয় রোজ। একটু চুপ থেকে ভাঙা গলায় বলে ওঠে, জানের চুমুর সাপ্লাই ম্যান। সৃজন থমকে যায়। এই নামটা শুনেই তার বুকের ভিতর একটু স্বস্তি ফিরে আসে। বলো জান। রোজ ধীরে ধীরে বলতে থাকে, বাবা মা মারা যাওয়ার পর আমি যখন রাগ করতাম, কেউ এসে আমার রাগ ভাঙাতো না। আমি কাঁদলে কেউ বলতো না চুপ করো, কেউ আমার মাথায় হাত রাখতো না। তার গলা আমার ভারী হয়ে আসে। আজ আপনি যেভাবে আমার জন্য কাঁপছেন, আমার জন্য এতটা নিচু হয়ে যাচ্ছেন, এটা দেখে আমার খুব ভয় লাগে। মেয়েটা ওই মুহূর্ত নিয়ে রেগে নেই ভেবে সৃজন আস্তে করে জিজ্ঞেস করে, ভয় কেন জান? কারণ এত ভালোবাসা আমি ধরে রাখতে পারবো তো, যদি একদিন আপনি ক্লান্ত হয়ে যান, যদি একদিন আপনি আর এমন না থাকেন। তার কথা শেষ হওয়ার আগেই সৃজন ধীর কণ্ঠে বলে ওঠে। থামো। একটু নীরবতা দুজনের ফোনের মধ্যে। আমি ক্লান্ত হয়ে যাব না জান, কারণ এটা কোনো বোঝা না। এটা আমার নিঃশ্বাস নেওয়ার মতন, যেটা ছাড়া বাঁচা যায় না।
আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার অভ্যাস না, তুমি আমার প্রয়োজন। রোজ নিঃশব্দে কেঁদে দেয়। সৃজন আবার নরম গলায় বলে, আর তুমি ভয় পাচ্ছ কারণ তুমি আমাকে হারাতে চাও না। এটাই প্রমাণ তুমি আমায় কতটা ভালোবাসো। রোজ হালকা করে হেসে ফেলে কান্নার মাঝেই। আপনি একটা পাগল। হ্যাঁ, তোমার পাগল, শুধু তোমার। আর ওই চুমুর সাপ্লাইম্যান নামটা? লাইফ টাইম কন্ট্রাক্ট। সৃজন হেসে বলে। রোজ একটু দুষ্টুমি করে। আগে ডেলিভারি হবে না? না ম্যাডাম, বিয়ের আগে শুধু চোখে চোখে প্রেম আর দূর থেকে আদর। তার কণ্ঠে এমন এক প্রতিশ্রুতি যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। রোজ ফোনটা বুকের সাথে চেপে ধরে। মনে হচ্ছে সৃজন যেন ঠিক তার পাশেই আছে। সৃজন, জান, আপনি থাকবেন তো? তোমার শ্বাস যতদিন চলবে আমি ততদিন থাকব। আর যদি তার আগেই চলে যাই তাহলে জানবে আমি কোথাও বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। এই প্রশ্নটার ভিতর লুকিয়ে আছে হাজার ভয়, হাজার আশা। সৃজন একটু দেরি না করে বলে। রোজ চোখ বন্ধ করে দেয়। তার ঠোঁটে একটুখানি হাসি, চোখে জল। আজ সে বুঝলো ভালোবাসা শুধু পাওয়া না। ভালোবাসা মানে কেউ একজন তোমার জন্য ভেঙে পড়ে, আবার সেই মানুষটাই তোমাকে আগলে রাখে। রাতটা আরো গভীর হয়, কিন্তু তাদের দুজনের মন আজ হালকা। কারণ তারা জানে যত ঝড়ই আসুক তারা একে অপরের হাত ছাড়বে না। মন খারাপ করে বারান্দার এক কোণে বসে আছে হেরা। রাতটা আজ অদ্ভুত নীরব, তবুও সেই নীরবতার মাঝেই ভেসে আসছে হাসির শব্দ। রোজ আর রুষা দুজনেই ফোনে ব্যস্ত, নিজ নিজ প্রেমিক পুরুষের সাথে গল্পে মশগুল। তাদের হাসি, খুনসুটি, অভিমান ভরা কথার ফাঁকেও বারবার উঠে আসছে হেরার নাম, যেন আজকের রাতের গল্পের কেন্দ্রবিন্দু সেই। হেরা চুপচাপ বসে আছে, যেন এই পৃথিবীর সব শব্দ তার থেকে অনেক দূরে। জাওয়াত খানের দুইটা বাড়ি, একটা ঢাকায় আরেকটা গাজীপুরে, অথচ আজ কোনো বাড়িতেই তার শান্তি নেই। কিছুক্ষণ আগে এই বাসায় এসেছিলেন তিনি। দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের খবর নিয়েছিলেন ঠিকই, কিন্তু ভেতরে ঢুকে আর থাকতে পারেননি। দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের খবর নিয়েছিলেন ঠিকই, কিন্তু ভেতরে ঢুকে আর থাকতে পারেননি। চারপাশের এই কোলাহল, মানুষের ভিড়, ফিসফাস, সবকিছু আজ তার কাছে অসহ্য লাগছে। তাই আবার চলে গেছেন। তিনি একা থাকতে চান, খুব একা, এমনকি নিজের মেয়ের থেকেও দূরে। কারণ তিনি জানেন মেয়ের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। প্রেয়সীর এমন পরিবর্তন যেন বুকের ভেতরটা ছিঁড়ে দেয়। যে মেয়েটাকে তিনি সব সময় শক্ত, অহংকারী আর নির্ভীক দেখতে চেয়েছিলেন, সেই মেয়েটার ভাঙা চেহারা তার চোখে কাটার মতো বিধে। আর এই নিঃশব্দ রাতেই খুব করে মনে পড়ছে কাজল রেখাকে, এই নারী যার জন্য একসময় নিজের সবকিছু ত্যাগ করতে রাজি ছিলেন তিনি। একটা মেয়ের জন্য আজও মাঝরাতে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে হাহাকার করে ওঠে জাওয়াত খান। প্রেয়সীর বিয়ের খবর শুনে কত রাত নিজের হাত ক্ষত বিক্ষত করেছেন তিনি। তার দাগগুলো এখনো রয়ে গেছে, জ্বলজ্বল করে, যেন প্রতিটা দাগ একটা করে অসমাপ্ত গল্প। জীবনে একে একে দুইবার ঠকেছেন জাওয়াত খান। তাই তো নিজের প্রাণপ্রিয় প্রেয়সী অর্ধাঙ্গিনীকে এত কাছে পেয়েও মায়ার চাদরটা তার গায়ে জড়াতে দেননি, বরং নিজের হৃদয়ের উপর চাপিয়ে দিয়েছেন কঠিনতার ভারী চাদর। যেন ভালোবাসা নামের শব্দটাই তার জীবনে নিষিদ্ধ। এদিকে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে হেরা। পূর্ণিমার গোল চাঁদটা যেন আজ অদ্ভুত উজ্জ্বল, কিন্তু সেই আলো তার বুকের অন্ধকার ভেদ করতে পারছে না। ঠান্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোয় ভিজে উঠেছে তার চোখ। দুই গাল বেয়ে নেমে আসা অস্ত্রগুলো যেন চুপচাপ সাক্ষী দিচ্ছে তার ভেতরের ভাঙনের। হেরা ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হায় আল্লাহ, এই কেমন নিয়তি আমার! একটা ছেলেকে নিচে নামানোর জন্য এসেছিলাম আমি, তাকে অপমান করতে, তাকে হারাতে। আজ কিন্তু কিন্তু আজ দেখো, নিজেই সবার চোখে নিচু হয়ে গিয়েছি, সবার সামনে অপমানিত হয়েছি আমি, শুধুমাত্র ওই অহংকারী লোকটার জন্য। তার কণ্ঠ কেঁপে উঠল। চোখের পানি থামানোর চেষ্টা করেও পারল না। না, আমি তাকে ছাড়বো না। খুব হিসেব করে, খুব বুদ্ধি করে আমাকে সবার সামনে ছোট করেছে সে। আমার সম্মান, আমার অহংকার সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছে, কিন্তু এই অপমান আমি ভুলবো না। একদিন, ঠিক একদিন এই অপমানের হিসাব নেবই আমি। শেষ কথাটা বলতেই তার গলা আটকে গেল। চাঁদের আলোয় বসে মেথা চাঁদের আলোয় বসে থাকা মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে শুধু কাঁদছে না, বরং নিজের ভাঙা স্বপ্নগুলোকে বুকের ভিতর
শক্ত করে চেপে ধরে আছে। সেই কান্না ছিল নিঃশব্দ, কিন্তু এত গভীর যে কেউ যদি এই দৃশ্য দেখত, তার নিজের চোখও হয়তো অজান্তেই ভিজে উঠত। হেরার চোখের কোণে জমে থাকা অশ্রু হঠাৎ করেই গড়িয়ে পড়ল গাল বেয়ে। কয়েক ফোঁটা পানি যেন বুকের ভেতরে সব অস্থিরতা নিয়ে বাইরে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো, কিন্তু তার চোখ বন্ধ করতেই যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল সবকিছু। অন্ধকারের ভেতর হঠাৎ করেই ভেসে উঠল একটা মুখ। সে দাস খান নাভান। সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই আত্মবিশ্বাসে ভরা চোখ, আর সেই অদ্ভুত হাসি। হেরার বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার মনে ভেসে উঠল সেই দিনের দৃশ্য, কবুল বলার সময়ের মুহূর্তটা। কেমন যেন সবকিছু ঝাপসা হয়ে গেলেও সেই মুহূর্তটা স্পষ্ট মনে আছে তার, যখন কাজী সাহেব বলেছিলেন কবুল। সেই সময় নাভান হঠাৎ করে তাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছিল, এত কাছে, এতটাই কাছে যে হেরা স্পষ্ট শুনতে পেয়েছিল তার বুকের ধুকপুক শব্দ। তারপর হেরার হাতটা নিজের বুকের উপর শক্ত করে চেপে ধরেছিল নাভান। সেই চাপ, সেই স্পর্শ যেন এখনো হাতের তালুতে লেগে আছে। হেরা হঠাৎ করেই চোখ খুলে ফেলল। আরেকটা দৃশ্য ভেসে উঠল মনে। নাভান বাইক চালাচ্ছে, চুলগুলো বাতাসে উড়ছে, একটা অদ্ভুত আত্মবিশ্বাসী অ্যাটিটিউড। হ্যান্ডেলে এক হাত, অন্য হাতে সানগ্লাস ঠিক করছে। আর সেই স্বভাব সুলভ কথা বলার ধরন, আধা রাগী আধা ঠাট্টা মেশানো কণ্ঠ। হেরার বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। সে দ্রুত নিজের বুকের উপর হাত চেপে ধরল, যেন হৃদয়ের অস্থির ধুকপুকানি থামাতে চাইছে। তার ঠোঁট কাঁপতে লাগলো। না না না, মাথা নেড়ে নিজেকেই যেন বোঝাতে লাগলো সে, কণ্ঠটা কাঁপছিল। আমি ওই লোকটাকে ঘৃণা করি, শুনেছো? আমি ঘৃণা করি তাকে, তার চোখ আবার ভিজে উঠল। আর সারা জীবন ঘৃণা করব। আমি শুধু প্রতিশোধ নিতে এসেছি, হ্যাঁ, আমি শুধু প্রতিশোধ নিতে এসেছি। তার কণ্ঠে ছিল রাগ, যন্ত্রণা, আর একটা অদ্ভুত জেদ। পাশে বসে থাকা রোজ অনেকক্ষণ ধরে সবকিছু দেখছিল চুপচাপ। হেরার কাঁপতে থাকা শরীরটা দেখে তার বুকটাও কেমন ভারী হয়ে উঠল। রোজ ধীরে ধীরে হাত বাড়িয়ে হেরার কাঁধে হাত রাখলো, নরম কণ্ঠে বলল। জানিস সেরা পাখি, হেরা ধীরে ধীরে তার দিকে তাকালো। রোজের চোখে অদ্ভুত এক মায়া ছিল। বিয়ে একটা পবিত্র সম্পর্ক। সে একটু থামলো। তুই চাইলে হয়তো অস্বীকার করতে পারবি না, এটা আমি জানি, কিন্তু প্লিজ একটু ভেবে দেখ। রোজের কণ্ঠে ছিল শান্ত একটা দৃঢ়তা। আল্লাহ না চাইলে কিছুই হয় না পাখি। আর বিয়ের মতো এত বড় একটা সম্পর্ক, এটা তো এমনি এমনি হয়ে যায় না। হেরা হঠাৎ করে মাথা তুলে তাকালো। তার চোখে তখন রাগের আগুন জ্বলছিল। সে প্রায় চিৎকার করেই বলে উঠল। আমি ওই লোকটাকে ঘৃণা করি, ফুল সত্যি ভীষণ ঘৃণা করি। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। ওই লোকটার জন্য আমার প্রিয় আজ কথা বলার বাকশক্তি হারিয়েছে। কথা বলতে বলতে তার গলা ধরে এলো। চোখের পানি এবার আর থামলো না। আছে আমাদের থেকে অনেক দূরে, অনেক দূরে। হেরার মুঠো শক্ত হয়ে গেল। চোখে ভেসে উঠল প্রতিশোধের আগুন। আমি তার ক্ষমতা মাটির সাথে মিশিয়ে দেব, আমি তাকে শেষ করে দেব। রোজ গভীর একটা নিঃশ্বাস ফেলল। সে হেরার হাতটা আলতো করে ধরে বলল। পাখি, কেউ পাপ করলে তার শাস্তি আল্লাহ দেন। তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা। তুই শাস্তি দিয়ে নিজেকে দোষী বানাচ্ছিস কেন? হেরা ঠোঁট কামড়ে ধরল। তার চোখে তখনও জেদের আগুন। এটা দোষ না, সে ধীরে ধীরে বলল। এটা তার শিক্ষা। হেরার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটে উঠল। আমি আমার দক্ষতা দিয়ে তাকে টপকাচ্ছি, তার মতো ক্ষমতার দাপটে না, ফুল। রোজ চুপচাপ শুনছিল, তারপর একটু মৃদু হাসলো। পাখি, আমি জানি তুই খুব শক্ত মনের মেয়ে, সে আবার বলল। কিন্তু কথায় আছে না, নিয়ত গুণে বরকত। রোজের কণ্ঠটা এবার একটু গভীর হয়ে উঠল। তোর মন জানে তোর আসল উদ্দেশ্য কি। তুই ভালো উপায় করলেও উদ্দেশ্যটা কিন্তু খারাপই। হেরা কিছু বলল না, চুপ করে রইল। রোজ আবার বলল। আর একটা কথা বলি। হেরা তাকালো। রোজ হালকা দুষ্টু হাসি দিয়ে বলল। তোর ওই চকলেট হিরোটাকে দেখ। হেরা ভ্রুকুচকে বলল। মানে? রোজ বলল। সে কিন্তু তিতিরকে রেখে তোকে বউ হিসেবে স্বীকার করেছে। সে ধীরে ধীরে বলল। তিতির মেয়েটা নাভান ভাইয়ের জন্য কতটা পাগল তা তো তুই জানিস, তাও ভাই এই পবিত্র সম্পর্কটা সবার সামনে স্বীকার করেছে। হেরা ঠান্ডা কণ্ঠে বলল। ক্যারেক্টারই এমন। রোজ সাথে সাথে মাথা নাড়ল। না পাখি, আমি কিন্তু নাভান ভাইয়ের চরিত্র খারাপ কখনো দেখিনি। সে একটু ভেবে বলল। তিতিরকে হয়তো বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু খারাপ কিছু না, পুতু পুতু টাইপও না।
রোজ হালকা হেসে বলল। ফ্রেন্ডদের মতোই আচরণ করে। হেরা তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। তুই কি লোকটাকে চিনিস না ফুল? তার কণ্ঠে ছিল কঠিন একটা বিশ্বাস। তাই এমন কথা বলছিস? রোজ শান্তভাবে হাসল। হতে পারে। তারপর ধীরে বলল। আমি যা মনে হচ্ছে তাই বললাম পাখি। রোজ আবার হেরার কাঁধে হাত রাখলো। নরম কণ্ঠে বলল। তুই একটু ভেবে দেখিস। কথাটা বলেই সে চুপ করে গেল। আর হেরা, সে স্থির হয়ে বসে রইল। তার বুকের ভেতর তখনও কেমন অদ্ভুত এক ঝড় বইছে। ঘৃণা, প্রতিশোধ, আর কোথাও যেন খুব গভীরে একটা অজানা অনুভূতি। রাতটা অস্বাভাবিকভাবে নীরব। নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে কয়েকটা স্পিড বোট। চারপাশে ঘন অন্ধকার। শুধু দূরের কোনো ঘাটের আলো কাঁপতে কাঁপতে জ্বলছে। সেই নৌপথ দিয়েই আজ পাচার হচ্ছে প্রায় 100 কোটি টাকার মাদক। পুরো অপারেশনটার নেতৃত্বে আছে নিলয়। কাগজে কলমে সবকিছু নিখুঁত। লোকজন, পথ, সময় সব হিসাব করে সাজানো। তবুও আজ নিলয়ের মন যেন এই অপারেশনে নেই। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে হেরার মুখ। নৌকার ধারে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নিলয় নিজের মনে বিড়বিড় করে উঠল।